আমি এই পুরো অঞ্চলটি আমি এখন যেখানে রয়েছি এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো এখানে রয়েছে। তো আরও আশেপাশে অনেক ভবন আছে এবং ধরুন যে বনাঞ্চল। আমি এখন যেখানে রয়েছি এটি একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বলছি। আগে আমার ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান এখন না থাকাতে আমি নিজে একাই এই বনে জঙ্গলে অথবা পাহাড়ে ঘুরে বিভিন্ন রকমের ভিডিও করছি। তো আজকে আমার ইচ্ছে ছিল যে আমি একটু পাখির ছবি তুলব। তো এই মুহূর্তে সূর্যটা ডুবে আমি সূর্যটাকে একটু দেখিয়ে নেই, তারপর কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সূর্যোদয়, সূর্যাস্ত, আমি দুঃখিত, যে পাহাড় যে সূর্যাস্ত আমরা বিভিন্ন সময়ে সমুদ্রে কক্সবাজারে সমুদ্রে সূর্যাস্তের কথা বলি। এই সূর্যাস্তটি এখন আলোটা ঠিক কীরকম দেখাচ্ছে আমি ঠিক জানি না। এই যে দেখুন আলোটা বাড়িয়ে কমিয়ে আপনাদের দেখাচ্ছে। সূর্যাস্ত একেবারেই সূর্য ডুবু একটু আলো বাড়িয়ে দিচ্ছে। এই আলো বাড়িয়ে আপনাদের দেখাচ্ছে যে সূর্য ডুবে গেলে এই পাহাড় থেকে ঠিক কেমন দেখা যায়। এখানে বৈদ্যুতিক টাওয়ারও রয়েছে, তো আর বেশ মনোরম। তো এখন সূর্য ডুবে যাবে, আমি এর মধ্যেই একটু কথা শেষ করে নিই। মূলত আমি এসেছিলাম পাখির ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। পাখি তো আর পেলাম না, অন্য কথা একটু বলে এখনই আমি চলে যাব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। তো যে কথা বলছিলাম যে পাখির ছবি তুলতে এসে পাখিকে আর পাওয়া গেল না। এর মধ্যে সূর্য ডুবে এখন একেবারে সূর্য প্রায় ডুবেই আছে। তো এখন যে কথাটা বলছিলাম যে আসলে আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার স্ত্রী যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম পড়ল তখন সে নিবিষ্টভাবে একেবারে এককভাবে পাঠ করে গেল। বিশাল গ্রন্থ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, অখণ্ড যে পূর্ব পশ্চিম। আমি বিচ্ছিন্নভাবে প্রথম পর্বে যখন দেশ পত্রিকায় ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার যে সাহিত্য পত্রিকা দেশ, সাগরময় ঘোষ সম্পাদিত সেই সময়ের যে দেশ পত্রিকা বের হতো নিয়মিত, ওখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম নিয়মিত ছাপা হতো ধারাবাহিকভাবে। তো আমি ওখানে সব পর্ব হয়তো পেতাম না, কিন্তু পড়ে নিতাম। তো পরে আর এত বিশাল গ্রন্থ, পৃষ্ঠায়ও অনেক শত পৃষ্ঠা। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমরা যখন সদস্য ছিলাম কুমিল্লা অঞ্চলে, তো আমরা বিশেষ গ্রাহক ছিলাম। তো আমার স্ত্রী বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এই গ্রন্থটি এনে পাঠ করতে শেষ হচ্ছে না সময়। আসলে এগুলো তো রিডিং পড়ার বিষয় না, এটি বুঝে পড়ার বিষয় এবং ঐতিহাসিক উপন্যাস। তো বাস্তব ঐতিহাসিক মানুষকে, চরিত্রকে এখানে উপন্যাসে নিয়ে আসা সহজ কথা নয়। যদিও যখন আমি প্রথম সুনীলের এই পূর্ব পশ্চিম পাঠ করি তখন আমার কাছে এটির যে গঠন কাঠামো অসাধারণ লেগেছিল। পরে আমার কাছে এর ইতিহাস অথবা কাহিনী ভালো লাগলেও এর গঠন শৈলী ততটা আমাকে আকর্ষণ করেনি। কিন্তু আমার স্ত্রী যখন দেখলাম যে সে আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি বই বেশি দিন বা মাস সময় রাখা যায় না, কিন্তু এত বিশাল গ্রন্থ, যারা এই প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়ের বা এই পূর্ব পশ্চিম এগুলো অখণ্ড যারা পাঠ করেছেন তারা জানেন যে এগুলো অল্প দিনে পাঠ করা সহজ নয়। বা আমি নিজেও যখন 1996 সালে লিও টলস্টয়ের যখন এই পুনরুজ্জীবন, রেজারেকশন, এইসব উপন্যাসগুলো পড়ছিলাম, প্রতিদিনই পাঠ করছি কিন্তু শেষ হচ্ছে না, এমন একটি বিষয় থেকেই যায়। তো শেষে আমি এই আসলে দোকান থেকে কিনে দিই অখণ্ড পূর্ব পশ্চিম আমার স্ত্রীকে। তখন সে তারপর পূর্ণাঙ্গভাবে সময় নিয়ে একদম ভালোভাবে পাঠ করলো। তো পরে আবার আমার ছেলে এই উপন্যাসটি পাঠ করে ফেলেছে। তো সে আবার পাঠ করার সময় যে এখানে যে নকশাল আন্দোলন অথবা আমাদের এখানে যে মুক্তিযুদ্ধ বা ইন্দিরা গান্ধীর যে শাসন বা তার যে রোল প্লে করেছিলেন 1971-এর সময়ে, এই সমস্ত বিষয় বা আমাদের এখানে যুদ্ধ পরবর্তী যে বিভিন্ন প্রেক্ষাপট, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। তো আসলে আমরা এত পাঠ বিমুখ হয়েছি যে আমি আমার কথাই বলছি, আগে আমার পাঠে বেশ নিবিষ্ট সময় কেটেছে, এখন জীবন সংগ্রামের কারণে সেটি আর হয়ে উঠছে না। তো কিন্তু পাঠের কোনো বিকল্প নেই। এই যে ধরুন যে বিহারি ধরুন যে 1946 সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশ ভূখণ্ডে, ধরুন ক্যালকাটা কিলিংসের যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটলো, তারপর নোয়াখালীতে যে রায়ট হলো, অসম্ভব রকমের এই সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলোর বিষয়ে সাহিত্য আমার কাছে যেটি মনে হয়, গল্প, উপন্যাস, নাটক, ইতিহাস ইত্যাদি বিস্তর লেখা হয়েছে, কিন্তু তারপরে এগুলো শেষ হয়নি। অথবা বিহারে যে দাঙ্গা হলো, এবং আমাদের দেশে যে বলা হয় বিহারিরা যে
আমাদের এখানে যে 1971 সালে তারা যে রোল প্লে করেছিল, বিহারিরা আসলে কৃষি জীবনের সঙ্গে তারা অভ্যস্ত ছিল না। তাদের ছিল ক্ষুদ্র শিল্প, আদমজি, বাওয়ানি, এগুলো তো বড় শিল্প, কিন্তু এই সবাই আর বাওয়ানি আদমজি ছিলেন না, ইস্পাহানি ইত্যাদি। আমি হয়তো তথ্যে কিছু ভুল করেও থাকতে পারি, আমার এই মুহূর্তে সব কিছু স্মরণে নেই। ধরুন যে 1971 সালের মুক্তির যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানকে বিহারিরা একচ্ছত্রভাবে যে কারণে সমর্থন দিয়ে গেল। বিহারিরা ভারতের বিহার থেকে, বিহারের অঞ্চল বা বিভিন্ন অঞ্চল থেকে যখন তারা এখানে এলো, তাদের উর্দু ভাষাভাষী, আমার বাবার সঙ্গে আমি ছোটোবেলায় একজন বিহারিকে দেখেছিলাম, তার অভিজ্ঞতাগুলো আমার বাবার মাধ্যমে, বাবা উর্দু হিন্দি ইত্যাদি ভালো বুঝতেন, তো আমি বাবার মাধ্যমে তার কথাগুলো বুঝে নিতে চেষ্টা করতাম। তো তার অনেক ট্র্যাজেডিও ছিল। তো যাই হোক, কীরকম সেটা হলো 1971 সালে ওই বিহারি লোকটার সবগুলো ছেলেকে হত্যা করা হয়েছিল এবং তার বিহারি স্ত্রীকেও। তো কিন্তু তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল কেন? সে একজন বাঙালি নারীকে বিয়ে করেছিল, ওই নারী যেন বিধবা না হয় সেজন্য। তো এরকম কিছু বাস্তব ঘটনাও রয়েছে। তো 1971 সালে বিহারিরা চট্টগ্রামে, ঢাকা এবং সারা দেশে যেখানে ছিল, তারা পাকিস্তানকে অন্ধের মতো সমর্থন দিয়ে গিয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে এখন যুক্তি প্রসঙ্গ ইত্যাদি তুলে ধরা হয় বটে। বিহারিরা কেন করেছিল, যায় করেছিল, এগুলো যুদ্ধাপরাধ নিঃসন্দেহে। বলা হয় তারা দেশ হারাচ্ছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হচ্ছিল এবং ভারতের প্রভাব বলয়ে প্রবেশ করছিল, বা পশ্চিম পাকিস্তান তাদেরকে নেবে না, এরকম কথাবার্তা তারা আগেই, এরকম একটা অনুমান তারা আগেই করছিল, এবং তাদের ভারতও ফিরে যাওয়ার অবস্থা ছিল না। তাই তারা মরিয়া হয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য অপচেষ্টা করেছিল এবং তারা যত রকমের যুদ্ধাপরাধ করা যায় তারা তা করেছিল। তো একটু এলিট শ্রেণীর, ঢাকা শহরে একটু এলিট শ্রেণীর যে বিহারিরা ছিল, তারা ছিল মোহাম্মদপুরে, এবং একটু অন্তজ বা একটু এই শ্রমজীবী যে বিহারিরা ছিল, তারা ছিল মিরপুর এলাকায়। তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা জানি যে 1971 সালের 16ই ডিসেম্বরে। তো জেনারেল যে মানেকশ অথবা জগজিৎ সিং অরোরা এবং এই যে জেনারেল নিয়াজির মধ্যে যে আত্মসমর্পণের চুক্তি বাস্তবায়িত হয়, তো বা আমাদের যে এই মুক্তিবাহিনীর যে প্রতিনিধিরা ছিলেন, যারাই ছিলেন, যদিও জেনারেল ওসমানী ছিলেন না, বিভিন্ন আলোচনা আছে এই নিয়ে। তো কিন্তু 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, আমরা এটাই জানি। 16ই ডিসেম্বর 1971 সাল আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু বিহারিরা কিন্তু তাদের অবস্থান ছাড়েনি। বাংলাদেশ স্বাধীন হলো 1972 সালের জানুয়ারি মাস অবধি বিহারিরা কিন্তু পাকিস্তান ছাড়েনি। তারা মিরপুরে শক্ত ঘাঁটি গেড়েছিল এবং তারা পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তারা আষ্টে পৃষ্ঠে জড়িত ছিল এবং তারা পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র নিয়ে এসব তাণ্ডব চালিয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে। এবং যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দেশ যখন, পাকিস্তানিরা যখন আত্মসমর্পণ করলো, এবং তখনও তারা তাদের অবস্থান ছাড়েনি। মিরপুরে একটি বিশাল যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেকে হতাহত হয়েছিলেন এবং এটি একটি নৃশংস যুদ্ধ হয়েছিল। আমি তথ্যে ভুল না করে, কারণ ইতিহাস অনেক সময় অনেক আগে পাঠ করা থাকে, প্রাত্যহিক পাঠ না থাকলে অনেক সময় সন তারিখে ভুল হয়। 31 জানুয়ারি 1972 সাল বিহারিদের হাত থেকে ঢাকা শহর মুক্ত হয়েছিল, বা মিরপুর মুক্ত হয়েছিল। ঢাকা শহর নয়, ঠিক মিরপুর মুক্ত হয়েছিল। তো তারপর তাদের যে নৃশংসতার সময়ে সময়ে জানা যায় যে বিহারিরা আসলে কি করেছিল সেখানে। তো এই নিয়ে হয়তো আবার অন্য সময় অন্য ভিডিওতে কথা বলা যাবে। এখন সূর্য ডুবে গেল, আমি একা একা ঘুরে বেড়াই এখন এখানে, আমি পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলোও নিরাপদ নয়, তাই আমার কথাগুলো আপাতত বন্ধ করে দিচ্ছি। কিন্তু এই যে বিহারিরা বাংলাদেশে রয়ে গেল, কেন রইল? পাকিস্তান কেন তাদের নিল না? এবং 1971 সালে এই যে পাকিস্তানি সেনাবাহিনীর যে সৈন্যগণ আত্মসমর্পণ করলেন, তারা যে ভারতে গেলেন এবং তারা যে পরে যে বিভিন্ন যে চুক্তি হলো, চুক্তির মাধ্যমে যখন পাকিস্তানে নেওয়া হলো, কেন বলা হয় 195 জন ভয়াবহ যুদ্ধাপরাধী ছিলেন, তাদের বিচার হওয়া প্রয়োজন ছিল, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া কেন হলো? এখন এগুলির বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো জানি, বিচ্ছিন্নভাবেই জানি। অনেক সময় এগুলোর সঠিক মতামত বা বিচার আমরা তুলে ধরতে পারি না, বা জানি না, তথ্যের থাকে, অনিশ্চয়তা থাকে, তথ্যের ফাঁক থাকে। তো 16ই ডিসেম্বরেই সব শেষ হয়ে যায়নি। পশ্চিম পাকিস্তানে সামরিক এবং বেসামরিক বহু
মানুষ ছিলেন আমাদের এই তখনকার পূর্ব পাকিস্তানের অথবা স্বাধীন বাংলাদেশের, যাদেরকে পরে ফিরিয়ে আনা হয়েছিল। তো পাকিস্তানের এই যে যারা যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তা অথবা এই যে বিশাল সংখ্যক যে সেনাবাহিনী, তাদেরকে কেন ফেরত দেওয়া হয়েছিল, এর পেছনে কারণ কর্ম ছিল। এগুলি নিয়ে অনেকে বলছেন যে এগুলি সঠিক হয়নি, এই সেনাবাহিনীকে আসলে যেতে দেওয়া উচিত হয়নি। কিন্তু কেন হয়েছিল এগুলো আমাদের মতো মাথা নিয়ে তো আর এগুলো সিদ্ধান্ত হয়নি। এগুলোর জন্য আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে বহু আলোচনা বা গবেষণা, চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে তখন যে সিদ্ধান্তগুলো হয়েছিল, চুক্তিগুলো হয়েছিল, তারপরে এগুলো বাস্তবায়িত হয়েছিল। কিন্তু সবশেষে যেটা হলো, পশ্চিম পাকিস্তানিরা এই বিহারিদের, ঢাকা শহরে আটকে পড়া বিহারি বলা হয়, আটকে পড়া বিহারি। কেন আটকে পড়া? তাদেরকে পশ্চিম পাকিস্তানে যাওয়ার কথা বলা হয়েছিল, চুক্তি হয়েছিল, কিন্তু পাকিস্তান তাদেরকে আর নেয়নি। পাকিস্তান বহু বিষয়ে বিশ্বাসঘাতক একটি রাষ্ট্র। তারা এই বিহারিরা পাকিস্তানের জন্য তাদের জানের বাজি রেখেছিল। বিহারিরা নৃশংস আচরণ করেছিল, বিহারিরা অসভ্য একটি জাতিগোষ্ঠী ইত্যাদি আমরা বহুজনে বহু কথা বলি, কিন্তু পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় বা পাকিস্তানের জন্য বিহারিরা যে পরিমাণ নিষ্ঠুরতা দেখিয়েছে, সেই বিহারিদের স্বার্থ পশ্চিম পাকিস্তান বা আজকের পাকিস্তান বিন্দু মাত্র তাদের প্রতি সহানুভূতি দেখায়নি, তাদেরকে নেয়নি। তো কেন নেয়নি সে ব্যাপারেও পাকিস্তানের কিছু যুক্তি বা কিছু ব্যাখ্যা আসলে থাকে। তো এগুলো নিয়ে পাকিস্তানের অনেক ঐতিহাসিকগুলো লেখালেখি করেছেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সেন্সিটিভ। এখানে আমি যাই বললাম, এই কথাগুলোর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়, দেশে অনেক ঐতিহাসিক রয়েছেন দেশে বিদেশে, তো তাদের অনেক রাইটিংস রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা অনেকে এগুলোর মতান্তর করতে পারেন এবং তারা বলে দিতে পারেন যে আপনার এই তথ্যগুলোর মধ্যে এগুলো ভুল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার পাঠ থেকে আমি আমার জানা তথ্য মতে আমি কিছু কথা বললাম। আর কথা এখনও আসলে মূলত শেষ হয়নি, যেহেতু সন্ধ্যা হয়ে এলো, তাই আমি কথা আজকের জন্য এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকুন, কথা হবে অন্য আরেকদিন।